হ্যালো এভরিওয়ান, ইটস আবিদ মোহাম্মদ। আবারও আপনাদের সঙ্গে হাজির হলাম। গতকালকে যে বিষয়টা নিয়ে আলোচনা করার পর আমি টপিক শেষ করেছিলাম, সেটা নিয়ে আজকে দিয়ে শুরু করব। বলেছিলাম যে মুশফিক যদি একটু দ্রুত গতিতে খেলতেন তাহলে বাংলাদেশের জন্য রানটা করতে আরেকটু সুবিধা হতো বা একটু বড় রান করতে পারতো বাংলাদেশ। সেই মুশফিকের ওই ইনিংসের সাথে আজকে যদি আপনি দেখেন, পাথুম নিশাঙ্কার একটা ইনিংস, 187 রান, 163 রান, দুই ইনিংসের মধ্যে পার্থক্য কিন্তু খুবই চোখে পড়ার মতো। যদিও দুই ইনিংসের প্রেক্ষাপট ভিন্ন। মুশফিক প্রথম ইনিংসে ব্যাট করেছেন। মুশফিকের ব্যাট করার সময় মুশফিক হয়তো চেয়েছেন অনেকদিন ধরে রান পাচ্ছি না, একটু দেখে শুনে খেলি। টিমটাও মোরালি একটু ডাউন। ইউএইর কাছে আমরা হেরেছি, পাকিস্তানের কাছে আমরা হেরেছি, তো একটা কামব্যাক করার একটা ইচ্ছে ছিল, প্লাস টপ অর্ডারের ব্যর্থতা, সব মিলিয়ে মুশফিক যে ইনিংসটা খেলেছিলেন 163 রানের 350 বল খেলে, সেখানে মুশফিক খুব ঠান্ডা মাথায় বুঝে শুনে ধীরে সুস্থে খেলার চেষ্টা করেছিলেন। কিন্তু আজকে বাংলাদেশ যখন প্রথম ইনিংসে অল আউট হলো, এরপর যখন শ্রীলঙ্কার ব্যাটসম্যানরা খেলতে নামলেন, শ্রীলঙ্কা কিন্তু শুরু থেকেই বলতে গেলে প্রথম 10 ওভার শ্রীলঙ্কা কিন্তু প্রায় ওয়ান ডে স্টাইলেই খেলার চেষ্টা করেছেন। আমরা যদি আর্লি 2010-এর মধ্যে যে খেলাগুলো দেখতাম, যে প্রথম 10 ওভারে 4 রান রেট বা 4.5 রান রেট রেখে 40-45 রান তোলা, আমরা যদি না আর্লি 90s বা 2000 বা 2010-এর মধ্যে যে খেলাগুলো দেখতাম, যে যখন 300-320 ওয়াজ আ গুড স্কোর ফর ওয়ান ডে, যেখানে প্রথম 10-12 ওভার 15 ওভার প্লেয়ার ব্যাটিং টিম চাইতো যে 10 4.5 করে বা 4-4.5 করে একটা রান রেট রেখে ইনিংসটা শুরু করা। সেই কাজটাই কিন্তু শ্রীলঙ্কার দুই ওপেনার করলেন, পাথুম নিশাঙ্কা এবং তার যে সঙ্গী ছিলেন। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ। যদিও তাইজুল ইসলাম একটা শুরুতেই ব্রেক থ্রু এনে দেন, তবে সবচেয়ে যে ব্যাপারটা চোখে লাগলো সেটা হচ্ছে যে পাথুম নিশাঙ্কার যে ইনিংসটা বিল্ড আপ করা, তিনি খুবই অ্যাটাকিংভাবে শুরুতে অ্যাটাকিং করলেন, বাট ধীরে ধীরে তিনি ইনিংসটাকে বিল্ড আপ করে গেলেন, 50 করলেন, তারপর 100-এর দিকে যাচ্ছিলেন, এবং তাকে তার সঙ্গীরা বেশ ভালো সঙ্গ দিচ্ছিলেন। বলতে গেলে দীনেশ চান্দিমালের কথা বলতে হয়, বাংলাদেশের বোলাররা আপ্রাণ চেষ্টা করেছেন লাইন টু লাইন ধরে বল করার। পার্টিকুলারলি নাহিদ রানা এবং হাসান মাহমুদকে দিয়ে বেশি চেষ্টা করেননি, তবে দুই স্পিনার নাইম হাসান এবং তাইজুল ইসলামকে দিয়ে টানা বোলিং করিয়েছেন নাজমুল হোসেন শান্ত। তবে যে জিনিসটা শ্রীলঙ্কার বোলিংয়েও ঘাটতি ছিল, সেটা বাংলাদেশ ইনিংসেও ঘাটতি দেখা যায়, যে একটা ফিফথ স্পিনার বা একটা পঞ্চম বোলার, হয়তো মেহেদী হাসান মিরাজ থাকলে বাংলাদেশের জন্য খুব ভালো হতো। একটা বাড়তি স্পিনার হয়তো ওয়ার্কলোড, বোলিংয়ের যে ওয়ার্কলোডটা, সেটা আরেকটু এক্সিকিউট করা যেত বা আরেকটু ডিফারেন্সিয়েট করা যেত, যে আমরা 5 জন বোলার নিয়ে নেমেছি। কিন্তু যেটা বললাম, পাথুম নিশাঙ্কার ইনিংস এবং মুশফিকের ইনিংসে যে পার্থক্যটা, সেটা হচ্ছে যে মুশফিকের একটা স্টেবল ইনিংস দরকার ছিল। মুশফিক সেটা ধীরে ধীরে খেলেছেন, কিন্তু মুশফিকের উচিত ছিল 140 বা 130 পার হওয়ার পর বা বৃষ্টির পর যখন খেলাটা শুরু হলো, তখন তাকে আরেকটু গতি দিয়ে খেলা। যদিও তিনি সেটা করার চেষ্টা করেছেন, বাট আমার মনে হয় না, বা আমি নিশ্চিত করে বলতে পারছি না মুশফিক সেটা কতখানি এক্সিকিউট করেছেন বা করতে পেরেছেন। আর নিশাঙ্কার ইনিংসে দেখুন, উনি প্রায় 2-1 ওভার পরপরই বাউন্ডারি মারছিলেন, স্ট্রাইক রোটেট করে খেলছিলেন, প্লাস তার যারা পার্টনার ছিলেন তারাও তাকে বেশ সঙ্গ দিচ্ছিলেন। তো পাথুম নিশাঙ্কার ইনিংসটা শ্রীলঙ্কার এই আজকের দিনের জন্য অনেক বড় একটা ভূমিকা পালন করলো। তো নিশাঙ্কা 187 রান করে আউট হলেন। নিশাঙ্কা যখন আউট হলেন তখন তিনি ডাবল সেঞ্চুরির খুব কাছাকাছি, 187 রান, খুবই মনে হচ্ছিল দেখে আউট হবেন না, 220 আজকে 220 করে শেষ করবেন। কিন্তু নতুন বল যেটা 80 ওভারের সময় দেওয়া হয়েছিল বাংলাদেশ দলকে, কিন্তু সেটা যেটা বলতে চাচ্ছি যে আবহাওয়া একটু অন্ধকার ছিল, যেহেতু মাঠে ফ্লাড লাইট নেই, নাজমুল হোসেন শান্ত 2 স্পিনার দিয়েই চালালেন। তারা 86 ওভারের পর নতুন বল নিলেন এবং হাসান মাহমুদকে তুলে দিলেন। হাসান মাহমুদ প্রথম বলটা আউটসুইং দিলেন। আমরা খুব জুম করে ধারাভাষ্যকে খুব জুম করে দেখাচ্ছিলেন যে বলটা কোথায় পিচ করেছে, এবং আউট যে বলে হলেন সেখানে একটু ব্যাটটা চালাতে একটু দেরি করেছেন নিশাঙ্কা। তবে ওই বলের সিমটা আবার আরেক জায়গায় পড়েছে, সিমটা পরে ঢুকে পড়েছে বল। এবং আরেকটা যেটা বলতে চাচ্ছিলাম, যে গতকাল বিরতির পর বৃষ্টির পর শ্রীলঙ্কার যে 6টা উইকেট নিয়েছে 2 পেস বোলার মিলে, সেটা হচ্ছে শ্রীলঙ্কার বোলিংয়ের 2টা এন্ড আছে এখানে, একটা হচ্ছে ফোর্থ এন্ড আর একটা হচ্ছে প্রেস বক্স এন্ড থেকে বল করার ফলেই কিন্তু উইকেটগুলো পেয়েছিল শ্রীলঙ্কার বোলাররা। কারণ ওই পাশ থেকে যখন বাতাসটা আসছিল, তখন ওই বাতাসের সুবিধাটা কাজে লাগাতে পারছিলেন। এবং হাসান মাহমুদ কিন্তু যখন
বোলিংয়ে আসলেন নতুন বল পাওয়ার পর, উনি প্রেস বক্স এন্ড থেকে বলটা করলেন এবং সেই কারণেই উনি একটা সাফল্য পেলেন এবং প্রাথম নিশাঙ্কার উইকেটটা পেলেন। যদিও আরও 2-1টা উইকেট ফেলতে পারলে বাংলাদেশের জন্য খুব ভালো হতো। তো যেটা বলছিলাম, মুশফিকের ইনিংস এবং প্রাথম নিশাঙ্কার ইনিংসের মধ্যে পার্থক্য হচ্ছে এটাই যে মুশফিক ধরে খেলে দলকে একটা বিপদ থেকে বের করার জন্য খেলেছেন, কিন্তু প্রাথম নিশাঙ্কার যে মূল লক্ষ্যটা ছিল যে উনি জানতেন আজকের মধ্যে আমাকে আমার টিমকে 350-র মধ্যে নিতে হবে এবং কালকে আমরা যদি শ্রীলঙ্কা যদি 2 সেশন খেলতে পারে, আমি বিশ্বাস করি শ্রীলঙ্কার বাংলাদেশের উপরে চলে যাবে। এবং যেটা বিষয় হবে যে দেখুন, শ্রীলঙ্কা হয়তো কালকে সন্ধ্যা পর্যন্ত 150-200 রানের 100-150 রানের লিড নিয়ে বাংলাদেশকে থার্ড ইনিংসে ব্যাট করাবে এবং চতুর্থ দিন গলে কি হবে সেটা বলাটা একটু মুশকিল হয়ে যাবে, যেহেতু দেখতে পাচ্ছি যে উইকেটে হালকা টার্ন আছে, বা হালকা এখনও পুরোপুরি টার্ন আসে নাই, বাট 4th ডে 5th ডে একটু টার্ন করতে পারে, একটু টার্ন করার সম্ভাবনা বেশি থাকে। আর চতুর্থ পঞ্চম দিন খেলায় একটু অনেক এদিক সেদিক হয়ে থাকে। আর প্রাথম নিশাঙ্কার এটা প্রথম 100 অ্যাটলিস্ট গলের মাঠে। গলে তিনি এর আগে যে কয়টা ইনিংস খেলেছেন কোনো ইনিংসেই তিনি বড় ইনিংস ছিল না, কোনো 50 ছিল না, কিন্তু আজকের ইনিংসটা সে অবশ্যই মনে রাখতে চাইবেন। এর আগে 2টা ইনিংস তার ঘরের মাঠে না, ঘরের বাইরে, একটা ইংল্যান্ডে আর একটা খুব সম্ভবত দক্ষিণ আফ্রিকায়। তো যে নিশাঙ্কা ইংল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকায় 2টা সেঞ্চুরি মেরে এসেছেন এই বছরই, তার জন্য এই ইনিংসটা গলায় খেলা খুব ইজি ছিল। প্লাস বাংলাদেশের বোলারদের কাছ থেকে বাংলাদেশ তেমন বড় কিছু পায়নি, পার্টিকুলারলি যদি বলতে হয় একটু স্পিন নির্ভর, মানে শুরুর 10-15 ওভারের পর বাংলাদেশ একটু স্পিন নির্ভর হতে গিয়েছিল। তাইজুল এবং নাইম হাসানের কাছ থেকে বাংলাদেশ তেমন কিছু ডেলিভার পায়নি। এবং আরেকটা যেটা ল্যাকিংস ছিল সেটা হচ্ছে যে বাংলাদেশের টপ অর্ডারের ব্যাটাররা কিন্তু সেই স্টার্টটা দিতে পারেননি, বা মুশফিককে বা ওই সঙ্গটা দিতে পারেননি, বিজয়রা তাড়াতাড়ি আউট হয়ে গেছেন। বাট শ্রীলঙ্কার আপনি দেখেন প্রত্যেকটা ব্যাটসম্যান এসেছেন, সেট হয়েছেন, 30-40-50 রান যাই করুক তারা কিন্তু সময় নিয়ে মানে আরেক পাশে যে ব্যাটসম্যান ছিল তাকে রান নেওয়ার জন্য হেল্প করেছেন বা তাকে ইনিংস বিল্ড আপ করতে হেল্প করেছেন। সব মিলিয়ে এই জিনিসটাই বাংলাদেশকে শ্রীলঙ্কা থেকে একটু পিছিয়ে দিয়েছে। আরেকটা যেটা বলছিলাম যে 5th বোলারের অভাব, যে অভাবটা শ্রীলঙ্কাও বোধ করেছে এবং বাংলাদেশ মিরাজের কারণে বোধ করলো। কারণ মিরাজ যদি থাকতেন হয়তো বিজয় খেলতেন না, বাংলাদেশ একটা এক্সট্রা বোলিং অপশন নিয়ে খেলতে পারতেন বা পারতো, বা হয়তো নাইম শেখকে নিয়ে বাংলাদেশ কম্বিনেশন নাইম হাসানকে নিয়ে হয়তো বাংলাদেশ কম্বিনেশন সাজাতো, অথবা একটা এক্সট্রা পেসার খেলাতো, বা মিরাজ খেলতেন। তো এটাই ছিল মুশফিক এবং নিশাঙ্কার ইনিংসের যে পার্থক্য। এবং দুইটা ইনিংসই মানে এই 2টা ইনিংসের পার্থক্য যেমন বাংলাদেশ এবং শ্রীলঙ্কার ইনিংসের পার্থক্যটাও সেখানে। তো যেটা বলছিলাম যে শ্রীলঙ্কা এখন বাংলাদেশের সমান অবস্থান করছে এবং কালকের দিনে শ্রীলঙ্কা খুব দ্রুতই বাংলাদেশকে 100 রান ফার্স্ট সেশনের পরপরই হয়তো শ্রীলঙ্কা বাংলাদেশের রানটা টপকে যাবে এবং বাংলাদেশের ইনিংসটা লিড নেবে। আর আরেকটা জিনিস যেটা হচ্ছে যে 2 পেসারকে যদি শুধু প্রেস বক্স এন থেকেই আরেকটু আগে থেকে বল করানো যেত তাহলে হয়তো, বা যেহেতু লাস্টের দিন বিকালবেলায় গতদিন সেকেন্ড দিন উইকেট গিয়েছে, আজকের দিন আরেকটু সাফল্য আরও 2-1টা উইকেট পড়তে পারতো। দর্শক, এই বলেই বিদায় নিচ্ছি। আপনারা কমেন্ট সেকশনে জানাবেন যে বাংলাদেশের আজকের দিনের খেলা আপনাদের কেমন লেগেছে, এবং বেশি বেশি করে কমেন্ট করবেন এবং বেশি বেশি করে ক্রিকেট ফ্রেন্ডসের সঙ্গে এঙ্গেজ থাকবেন। আবারও দেখা হবে আগামীকাল 4th দিনের খেলায়। আমি আবিদ মোহাম্মদ বিদায় নিচ্ছি।